ভারতের মেঘালয় এলাকাতে প্রতি বছরই সবথেকে বেশি বৃষ্টি হয়। এখানে প্রতি মাসে একবার না একবার বৃষ্টি তো হবেই হবে, আর সেই কারণে এখানকার লোকেদের খুবই অসুবিধার সম্মুখীন তাদেরকে হতেই হয়। আর বেশিরভাগ এলাকা গ্রামে থাকার ফলে গ্রামের লোকেরা রান্নাবান্না সব কিছুই কাঠের জালেই করত। কখন থেকে বলছি যে তুমিও একটা গ্যাস চুলার কানেকশন নিয়ে নাও। আচ্ছা, তুমি কি মনে করো যে আমি চেষ্টা করি না? আরে অনেকবার গ্যাস এজেন্সিতে গেছি আমি। এখন এই ভেজা কাঠগুলোতে খাবার বানানো খুবই মুশকিল। এইভাবে গ্যাস চুলা আসা অবধি আমরা বুড়োই হয়ে যাব, আর ততদিনে আমরা কানেকশন পাবো কি পাবো না সেই কথার কোনো গ্যারান্টি নেই। আমি তো আমার দিক থেকে অনেক চেষ্টা করেই চলেছি, কিন্তু এটা সরকারি যোজনা। কিন্তু কি জানি আমাদের এখান পর্যন্ত পৌঁছবে কিনা। এমনিতেই সরকারি যোজনা, কাগজেই সবকিছু তৈরি হয়, বাস্তবে আদৌ হয় না। কিন্তু আমরাও তো হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। না, বৃষ্টির মরশুম শুরু হয়ে গেছে আর জঙ্গলের সব কাঠ ভিজে গেছে। তুমিই বলো, আমি ভেজা কাঠে কিভাবে খাবার তৈরি করব? রুটি ধোয়ার কারণে অর্ধেক কাঁচাই থেকে যায়, আর চালও অর্ধেক সেদ্ধ হয়। আমি আজকে গিয়ে আবার একবার জিজ্ঞাসা করব যে আমরা গ্যাস সিলিন্ডার পাবো কি পাবো না। আমরা আবার এই গ্যাস সিলিন্ডারের স্বপ্ন দেখতে দেখতে বুড়ো না হয়ে যাই। ওমকার নিজের সাথে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে গ্যাস এজেন্সিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। গ্রামের সবাই অনেক দিন ধরে গ্যাস এজেন্সির অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্যাসের কানেকশন পায়নি। এখন অবধি অনেক ফালতু কথা শুনেছি ওমকার ভাই ওই দিন থেকে এজেন্সির লোকেদের। আজকে তো আমরা কনফার্ম করেই এজেন্সি থেকে বেরোবো যে আমরা গ্যাস সিলিন্ডার পাবো কি পাবো না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার বৌদি তো আমাকে এক কথা বলে বলে মাথা খেয়ে ফেলছে যে গ্যাস সিলিন্ডার কবে আসবে। এখন তুমি আমাকে বলো তো বোন, এইসব কি আমার হাতে রয়েছে নাকি? ও বেচারিও তো আমার মতন ভেজা কাঠে রান্না করে খুব বিরক্ত হয়ে গেছে। বলো, তুমি কি জানো আমরা মেয়েদের কত রকমের অসুবিধা ঝেলতে এই কাঠের চুলোতে খাবার বানাতে, আর তার উপরে কাঠও যদি আবার ভিজে যায় তাহলে মাথায় চাপ হয়ে যায়। আরে আমিও তো চাই যে তাড়াতাড়ি আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার চলে আসুক, আর সেই জন্যই তো গত মাস ধরে আমি প্রতিদিন গ্যাস এজেন্সির অফিসে আসি। সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। আমরা তো অনেক আশা নিয়েই যাচ্ছি ওখানে, কিন্তু জানি না আজকে ওরা ওখানে আমাদের জন্য নতুন করে আবার কি বাহানা দেবে। ঠিকই বলেছো বোন তুমি, ওদের কাছে তো সবসময় অজুহাত থাকে, কিন্তু এখন যে কি নতুন অজুহাত দেবে সেটা তো ওখানে গিয়েই জানতে পারবো। চলো, আমরা তো পৌঁছে গেছি। ওমকার, সরিতা আর বাকি গ্রামবাসীরা গ্যাস এজেন্সিতে গিয়ে পৌঁছে যায়। তখন তারা গিয়ে দেখতে পায় যে ওখানে শুধুমাত্র একজনই ওয়ার্কার রয়েছেন, আর বাকিরা সবাই উধাও। আপনি কি বলতে পারবেন যে আমরা কতদিনে কানেকশন পাবো? এই ডিটেলস তো আমি আপনাকে দিতে পারবো না। আপনি তো দেখছেনই না যে অফিসে সবাই ছুটিতে গেছে। এই সব কিছু তো ওনারাই ভালো করে বলতে পারবেন। আচ্ছা, তা আপনার স্যাররা সবাই কবে আসবেন? এটা তো আমি আপনাকে বলতে পারবো না, সরি, কারণ এই কথাটা তো আমি নিজেও জানি না। দিদি, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমরা সবাই গত কয়েক মাস ধরে আপনাদের এজেন্সি চক্কর লাগাচ্ছি। আজ অবধি আমরা কেউই গ্যাসের কানেকশন পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু এর মধ্যে আমি কি করতে পারবো? আমার হাতে যদি কোনো কিছু থাক তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করতাম। তুমিও তো একজন মহিলা দিদি, তুমিও তো কথাগুলো ভালো করে বুঝবে যে কাঠের চুলোতে বৃষ্টিতে খাবার বানানো কত মুশকিল হয়। কিন্তু হয়তো এজেন্সিওয়ালারা জবে থেকে তোমায় গ্যাসের কানেকশন দিয়ে আমাদের অসুবিধা বুঝতে তুমি অসমর্থ হয়ে গেছো। আচ্ছা চলো ভাইয়েরা, চলো চলো। আমার তো মনে হয় না যে এই গ্যাস এজেন্সির লোকেরা আমাদের কখনো গ্যাস কানেকশন দিতে পারবে। এখানে বেশি সময় নষ্ট না করে আমরা বরং জঙ্গল থেকে ভিজে কাঠ নিয়ে এসে সেগুলো দিয়েই রান্না করি। সরিতা, ওমকার আর বাকি সমস্ত গ্রামবাসীরা গ্যাস এজেন্সির অফিস থেকে ফিরে যায়। এখন সবাই গ্যাস কানেকশন পাওয়ার আশাই ছেড়ে দেয়। এখন আমাদেরকে কিছু একটা করতে হবে। সরকারি যোজনা তো ঘুষখোরদের কাছেই সীমিত থেকে গেছে। আমার পুরো বিশ্বাস যে সরকার যে গ্যাস কানেকশন আমাদের জন্য দিয়েছিল সেটা নিশ্চয়ই ব্ল্যাকে বিক্রি করে দিয়েছে এই লোকগুলো, আর অজুহাত দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে বারবার। কিন্তু আমরা কি করতে পারি? নিজেরা তো আর গ্যাস তৈরি করতে পারবো না। যদি আমাদের হাতে হতো তাহলে এই কাজটাও আমরা নিজেরাই করে নিতাম। সরিতা মন খারাপ করে বাড়ি চলে যায়, আর তার মন খারাপ মুখটা দেখে তার মেয়ে সিমরান তার মন খারাপ কেন সেই কারণ জানতে চায়। সরিতা নিজের মেয়েকে সব কথা বলে দেয়, আর সেটা জানার পরে সিমরান তাকে বায়োগ্যাসের ব্যাপারে সবকিছু বলে দেয়।
সরিতা বায়োগ্যাস প্লান্টের ব্যাপারে সিমরানের কাছ থেকে সবকিছু জেনে নেয় আর সমস্ত গ্রামবাসীদেরকে এই ব্যাপারে বলে দেয়। ভাই আর বোনেরা, আমার কথাটা সবাই মন দিয়ে শুনুন। আমরা গ্যাস এজেন্সিতে অনেকবার চক্কর লাগিয়েছি, কিন্তু তাতে কোনো সুবিধা হয়নি। আর আজ আমি বায়োগ্যাস প্ল্যানের ব্যাপারে জানতে পেরে এর থেকে আমরা নিজেদের খাবার তৈরি করার জন্য এলপিজি গ্যাস নিজেরাই তৈরি করতে, আমাদের কোনো সরকার বা এজেন্সির ওপরে নির্ভর করার কোনো দরকার নেই। সরিতা সমস্ত গ্রামবাসীদেরকে বায়োগ্যাস প্লান্টের ব্যাপারে বলে দেয় আর গ্রামের সবার এই যোজনা খুবই ভালো লাগে। তারপর গ্রামের সবাই নিজের নিজের বাড়ির কাঠ নিয়ে এসে এক জায়গাতে জড়ো করে একটা বিশাল বড় কাঠের সিলিন্ডার তৈরি করে আর তার মধ্যে নিজের নিজের ঘরের নোংরা জিনিসপত্র আর যেগুলো ফালতু সবই ঢেলে দেয় আর তারপর সেটা জল দিয়ে ভর্তি করে দেয়। কয়েকদিন পরে ওই সমস্ত জিনিসপত্র পচে যায় আর সেখান থেকে গ্যাস বেরোতে শুরু হয়ে যায়। দেখেছো, আমাদের পরিশ্রম ফল দিচ্ছে। আমাদের বায়োগ্যাস দিয়ে গ্যাস বেরোনো শুরু হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যেই আমরা কাঠের জালে রান্না আর ভিজে কাঠের থেকে মুক্তি পাবো। ওমকার রাতের খাবার খাওয়ার পরে শোবার জন্য যাচ্ছিল, তখনই সে দেখতে পায় যে একটা তারা খসে পড়ছে। ও গিয়ে ওই জাদুর গরম তারাটা নিয়ে আসে আর তারপর বায়ো গ্যাস সিলিন্ডারের মধ্যে দিয়ে দেয়। আর জাদুর তারাটা প্ল্যান্টের ভেতরে যাবার ফলে প্ল্যান্টের মধ্যে যা যা জিনিস দেওয়া হয়েছিল সেগুলো তাড়াতাড়ি পচতে শুরু করে আর তার ফলে প্ল্যান্টের মধ্যে আরও বেশি গ্যাস বেরোতে শুরু হয়ে যায়। আরে বাহ, এ তো সত্যি দেখছি জাদু হয়ে গেল। আমাদের বায়ো গ্যাস সিলিন্ডার থেকে তো দেখছি আরো অনেক গ্যাস বেরোচ্ছে, কি মজা। যাই, আমি গ্রামের সবাইকে গিয়ে বলে দিই। ওমকার গ্রামের সবাইকে এই ব্যাপারে জানায় আর ওরা সবাই ওই কাঠের সিলিন্ডারের কাছে চলে আসে। তারপর এসে তারা দেখে সিলিন্ডার থেকে অনেক বেশি বেশি গ্যাস বের হচ্ছে। তারপরে গ্রামের সবাই ওই সিলিন্ডারে এক একটা পাইপ জুড়ে দিয়ে নিজেদের বাড়ির রান্নাঘরে কানেকশন নিয়ে চলে যায় আর সেটাকে নিজেদের ওই কাঠের উনুনেই ফিট করে দেয়। দেখলে মা, আমি বলেছিলাম না তোমরা নিজেরাই নিজেদের জন্য গ্যাস তৈরি করতে পারো, আর এটা তুমি করে দেখিয়েছো। হ্যাঁ বাবু, এই সব কিছু তোমার আইডিয়ার জন্যই সম্ভব হয়েছে। তাই সব গ্রামবাসীদের তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না মা, আমিও তো এই গ্রামবাসীদেরই অংশ। আর হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, তুমি এখন তাড়াতাড়ি কিছু বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, গ্যাস কানেকশনও এসে গেছে। আমি তাড়াতাড়ি করে তোর জন্য আলুর পরোটা তৈরি করে দিচ্ছি। এমনিতেও গ্যাসের উদ্ঘাটন তোকে দিয়েই হওয়া উচিত। সরিতা সিমরানের জন্য গ্যাসের উনুনে আলু পরোটা তৈরি করে দেয় আর সেটা খেতে খুবই ভালো হয়। আর এখন গ্রামের সবাই আর আশেপাশের নোংরা জিনিসপত্র বায়ো গ্যাস সিলিন্ডারের মধ্যে দিয়ে দেয়। তার ফলে গ্রামের সবাই রান্না করার জন্য গ্যাস পেয়ে যায় আর ওদের গ্রামও পরিষ্কার হয়ে যায় আর গ্রামের সবাই কাঠের জালে রান্না করার থেকে মুক্তিও পেয়ে যায়। দিবাকর একজন কৃষক যে নিজের পরিবারের সাথে রাজস্থানের একটা দূরের গ্রামে থাকে। দিবাকরের পরিবারে তার বউ আর বাচ্চারা আছে। দিবাকরের কাছে এক জোড়া ষাঁড় আছে যা দিয়ে সে চাষবাস করে। একদিন দিবাকর নিজের ষাঁড়দের নিয়ে চাষবাস করার জন্য যায়। চাষ করার সময় ক্ষেতের মাঝখানে তার হালের সাথে কিছু একটা আটকায়। আরে, এটা আবার কি লাগলো লাঙলে? কই দেখি তো। দিবাকর ষাঁড়কে একটু এগিয়ে যেতে বলে আর ওই জায়গাটাকে কোদাল দিয়ে খুঁড়তে শুরু করে। মনে হচ্ছে বড় একটা পাথর আছে, এটা আমাকে বের করতেই হবে। দিবাকর নিজের বউ দিব্যাকে আওয়াজ দেয়, এই যে গিন্নি, তাড়াতাড়ি এখানে এসো। আর হ্যাঁ, কুড়ুলটাও সঙ্গে করে নিয়ে এসো কিন্তু। দিব্যা কোদাল নিয়ে দিবাকরের কাছে পৌঁছায়। কি হয়েছে গো? এই জমির মাঝখানে একটা পাথর রয়েছে, এটাকে বের করতে হবে বুঝলে, না হলে লাঙলটা তো ভেঙে যাবে আমাদের। চলো খাল কাটি। দিবাকর আর তার স্ত্রী দিব্যা দুজন মিলে চারদিক থেকে খুঁড়তে শুরু করে। আমার তো মনে হয় এটা অন্য কোনো জিনিস। যাই হোক, এটাকে বের তো করতেই হবে। কিছুক্ষণ খোঁড়ার পর দিবাকর আর তার বউ ওই গর্ত থেকে একটা মেশিন বার করে। এটা তো ঘাস কাটার মেশিন। হ্যাঁ, কিন্তু এটা এখানে জমিতে কি করে এলো? যেখান থেকে এসেছে আমাদের কি নেওয়া দেওয়া? এটা থাকুক, আর তুমি চাষ করো। সূর্য উঠে গেছে দেখো,
পরে রোদ খুব তীব্র হয়ে যাবে, তারপর গরমের কারণে তুমি কাজই করতে পারবে না। ঠিক বলেছ তুমি। এমনিতেই এই মেশিনটা আমাদের কোনো কাজে লাগবে না। তোমার হাত কি কোনো মেশিনের থেকে কম নাকি তাই? দিবাকর ওই ঘাস কাটার মেশিনটাকে ক্ষেতের পাশে ঝোপের ওখানে ফেলে দেয়। তারপর ওরা দুজন বাড়িতে যায়। কিছুদিন কেটে যাওয়ার পর দিব্যার শরীর খারাপ হয়ে যায়। আমার শরীর একটু ভালো নয়, তুমি গিয়ে ষাঁড়দের জন্য চারা নিয়ে এসো। ঠিক আছে, তুমি একটু আরাম করো, আমি ঘাস কেটে নিয়ে আসছি। দিবাকর কোদাল নিয়ে যায় আর তার সাহায্যে ঘাস কাটতে শুরু করে। ঘাস কাটতে কাটতে দিবাকরের হাত কেটে যায় আর ওর আঙুল দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আরে, আমার হাতটা তো একটু বেশি কেটে গেল। এখন আমি গরুগুলোর জন্য ঘাস কি করে নিয়ে যাব? দিবাকর কিছুক্ষণ ভাবতে শুরু করে আর ঝাড়ে গিয়ে ওই ঘাস কাটার মেশিনটা নিয়ে আসে। আরে, এই মেশিনটা কবে কাজে লাগবে? এটা দিয়েই আমি ঘাস কাটবো। দিবাকর মেশিন দিয়ে ঘাস কাটতে শুরু করে, কিন্তু যেইমাত্র ও ঘাস কাটে, কাটার পর ওই সবুজ ঘাস সোনার হয়ে যায়। এটা দেখে দিবাকর অবাক হয়, ও খুশি হয়ে যায়। আরে বাহ, সোনার ঘাস! মনে হচ্ছে এই মেশিনটায় জাদু রয়েছে। যেইমাত্র দিবাকর ঘাস তোলার জন্য মাটিতে বসে, মেশিন বলতে শুরু করে। দাঁড়াও চাষি ভাই, এই যে তুমি সোনার ঘাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই তোমার চোখের ভুল। সরে যাও কাছ থেকে। আরে সে যাই হোক, সোনারই তো ঘাস। আরে বাহ, এইভাবে তো আমি সমস্ত ঘাস সোনার বানিয়ে ফেলবো আর আমি বড়লোক হয়ে যাব। লোভ করো না চাষি ভাই, না হলে এই লোভের কারণে তোমায় অনেক কঠিন শাস্তি পেতে হবে যে। আরে সে যাই হোক, বড়লোক হওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। দিবাকর ওই মেশিনটা তোলে আর ঘাস কাটা শুরু করে দেয়। ও যেভাবে যেভাবে ঘাস কাটে, কাটার পর ওই ঘাস সোনায় পরিবর্তিত হতে শুরু করে। মেশিন কৃষককে আটকানোর অনেক চেষ্টা করে। তুমি জানো, এই লোভের কারণে অনেক লোকের জীবন শেষ হয়ে গেছে, আর সেই কারণেই একটা বুদ্ধিমান মানুষ আমাকে মাটিতে পুঁতে দিয়েছিল, যাতে আমি অন্য কারোর ক্ষতি আর না করতে পারি। কিন্তু আমার তো মনে হচ্ছে আমার জীবন এবার ঠিক হয়ে যাবে। আরে যদি এইভাবে চলতে থাকে তাহলে জীবন শেষ হবে কেন বলো তো? আরে তুমি বোঝার চেষ্টা করো, নইলে পরে কিন্তু পস্তাতে হবে। দিবাকর মেশিনের কোনো কথা শোনে না আর ঘাস কাটা চালু রাখে। ও সমস্ত ক্ষেতের ঘাস কেটে ফেলে আর এই সোনার ঘাসগুলোকে একত্রিত করে নিজের গোদামে রেখে দেয়। অন্যদিকে খিদের চোটে দিবাকরের ষাঁড়দের খারাপ অবস্থা হয়। কি হলো গো, ষাঁড়গুলো এত চিৎকার করছে যে, তুমি কি ওদেরকে খাবার দাওনি? আরে দেবো না কেন, আমি এক্ষুনি খেতে দিয়েই তো এলাম। তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু আরাম করো আর তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। দিবাকর দিব্যাকে মিথ্যে কথা বলে ওখান থেকে চলে যায় আর নিজের বাকি ক্ষেতেও ঘাস কাটার জন্য শুরু করে দেয়। যেভাবে যেভাবে ও ঘাস কাটছিল, ওই ঘাস সোনায় পরিবর্তিত হচ্ছিল। ও সমস্ত ঘাসকে একত্রিত করে আবার গোদামে ভরে দেয়। অন্যদিকে খিদের চোটে বেহাল হয়ে ষাঁড় জঙ্গলের দিকে দৌড়ে যায়। আরে শুনছো গো, আমাদের ষাঁড় খুঁটি ভেঙে ফেলেছে আর জঙ্গলের দিকে দৌড়ে গেছে। আরে কোনো ব্যাপার না, আর এমনিতেই আমাদের এই গরুগুলোর আর কোনো দরকার নেই গো। এসব কি বলছো গো তুমি? ষাঁড়দেরকে ছাড়া আমরা খেতে কি করে করব? আরে আমি একটা গুপ্তধনের জিনিস পেয়েছি, আর আমাদের চাষবাস করতে হবে না গো। দিবাকর দিব্যাকে গোদামে নিয়ে যায় আর সোনার ঘাসের ব্যাপারে বলে। এতগুলো সোনা কোত্থেকে এলো? আরে ওই যে ঘাস কাটার মেশিনটা ছিল না, আরে ওটা দিয়ে ঘাস কাটলে সব ঘাস তো সোনার হয়ে যাচ্ছিল গো। তুমি দেখো, এগুলো বিক্রি করে বড়লোক হয়ে যাব। দিবাকর গ্রামে যায় আর কৃষকদেরকে এই মেশিনের ব্যাপারে বলে। এই যে দেখো দাদারা, এই মেশিনটার সাহায্যে ঘাস কাটলে ঘাস সোনা হয়ে যাবে। যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে তোমাদের সবার জমির ঘাস আমি সোনার করে দেব, তাহলে আমরা সবাই বড়লোক হয়ে যাব। আরে আমাদের কি লাভ হবে শুনি? আরে যে ঘাস সোনার হবে তার অর্ধেক ভাগ তোমরা রেখে দিও আর অর্ধেক আমাকে দিয়ে দিও। এটা খুবই ভালো কথা হলো। এবার থেকে আমি আমার জমিতে চাষ করা বাদ দিয়ে আবর্জনা ফেলে দেব, বুঝেছো? যাতে ওর মধ্যে ঘাস হয়, আর পরে ওই ঘাসগুলোকে আবার সোনার করে নেব। না না, এত বেশি লোভ করা ভালো হবে না, বুঝেছো?
না হলে আমাদের জমিতে আর ভালো ফসল উৎপন্ন হবে না, জমি নষ্ট হয়ে যাবে। আরে যখন তোমার কাছে এক গাদা সোনা থাকবে তখন ফসল নিয়ে তুমি কি করবে শুনি? আরে সোনা তো থাকবে, কিন্তু খাবো কি? সোনা খেয়ে তো আর পেট ভরানো যায় না। দিবাকর, রাঘব আর কিছু কৃষক শিবমের কথা শোনে না আর নিজের ক্ষেতকে এইভাবেই ছেড়ে দেয়, যার কারণে কিছু সময়ের মধ্যেই ঘাস চলে আসে আর দিবাকর ওই মেশিনের সাহায্যে ওই ঘাসকে কেটে তাকে সোনায় পরিবর্তিত করে। সমস্ত লোকেরা এই সোনার ঘাসকে গোদামে জমা করে। এই যে ভাইয়ারা, তাড়াতাড়ি চলো, এই সোনাগুলোকে শহরে গিয়ে বিক্রি করে আসি, কারণ আমাদের বাড়ির সমস্ত সবজি তরকারি শেষ হয়ে গেছে, খাবারের মতন তো আর কিছুই পড়ে নেই। ঠিক আছে চলো। সমস্ত লোকেরা গোদামে চলে আসে আর দেখে যে সোনার ঘাস আবার শুকনো ঘাস হয়ে গেছে। এটা দেখে সমস্ত লোকেরা দুঃখী হয়ে পড়ে। এটা কি হলো? এগুলো তো সব শুকনো ঘাস। আরে কোথায় সোনা? তুমি আমাদেরকে ঠকিয়েছো। না, আমি তোমাদেরকে কাউকে ঠকাইনি। মনে হচ্ছে সোনার ঘাস শুকিয়ে যাবার পরে আবার আগের মতন হয়ে গেছে গো। তোমাকে বিশ্বাস করে আমরা ঠিক করিনি। এবারে দেখো, শুধু তোমার জন্য আমাদের জমি পুরোপুরি নষ্ট হয়ে গেল। শিবম আমাদেরকে বলেছিল, আমরাই তখন শুনিনি। এবার দেখো, এত লোভ করার পরে আমরা কি ফল পেলাম। বোঝো ঠেলা, চলো এখান থেকে আর গিয়ে জমিতে যাতে চাষ হয় তার ব্যবস্থা করি। সমস্ত কৃষকেরা নিজেদের শুকনো পড়ে থাকা খেতে আবার চাষ শুরু করে। চলো গো, আমরাও আমাদের ষাঁড়কে ফেরত নিয়ে আসি। দিব্যা আর দিবাকর দুজনই জঙ্গল থেকে ষাঁড়কে নিয়ে আসে আর শুকিয়ে পড়ে যাওয়া খেতে চাষ শুরু করে দেয়। আমাকে ক্ষমা করে দাও দিব্যা, আমি লোভে পড়ে তোমাকে আর বাকি সবাইকে খুবই কষ্ট দিয়েছি। এরপর আর আমি কখনো লোভ করব না গো। কোনো ব্যাপার না গো, এতে আমরা শিক্ষা তো শিখে নিলাম। দিব্যা আর দিবাকর দুজনই মিলে ওই মেশিনকে জঙ্গলে নিয়ে গিয়ে মাটির অনেক ভেতরে পুঁতে দেয় আর বাড়িতে এসে চাষবাসের কাজ শুরু করে দেয়। দুজনই নিজেদের পুরনো জীবন হাসি খুশি কাটাতে শুরু করে দেয়।